ঘুম ভাঙতেই সৃজনীর মনে পড়ল আজ ছুটির দিন। অনির্বাণ বাড়ি থাকবে, শ্বশুরমশাইও। ছুটির দিনে যেহেতু সবাই বাড়ি থাকে, রান্নাবান্নাও বেশি হয়, আর না ঘুমিয়ে উঠে পড়লেই হয়। শ্বশুরবাড়ির সবাই মুখ বেঁকিয়ে আছে। পছন্দের রান্না টান্না করেও যদি খুশি করা যায় ওদের। পাশে ঘুমন্ত অনির্বাণের দিকে তাকালো সৃজনী। ঘুমন্ত মুখটা দেখলে কে বলবে কতটা নোংরা কথা বেরোতে পারে এই মুখ দিয়ে। একটু একটু করে খোলস ছেড়ে নিজেদের আসল চেহারাগুলো বের করেছে বাড়ির লোকেরা। তাও সৃজনী প্রথমটায় বুঝতে পারত না। সে তখন অনির্বাণের প্রেমে গদগদ। মানুষটা তাকে এত ভালোবাসে। সৃজনীর মতো অতি সাধারণ এক মেয়ের কপালেও কি এত ভালোবাসা ছিল? তখন যদি জানতো সেই ভালোবাসা একটা সস্তা আংতার মতোই চকচকে আর মেকি। ঘটনার শুরু কয়েক মাস আগে। এক রাতে সৃজনীকে আদর করতে করতে আদুরে গলায় অনির্বাণ বলেছিল, আমাদের কিন্তু এবারে একটা গাড়ি চাই। গাড়ি থাকলে যখন তখন তোমাকে নিয়ে লং ড্রাইভে বেরিয়ে পড়ব। কি রোমান্টিক, তাই না? সৃজনী সহজভাবেই বলেছিল, অত টাকা খরচ করে রোমান্টিক হওয়ার দরকার নেই। তুমি আমাকে যেমন রেখেছ তাতেই আমি খুশি। তোমার দরকার নেই, কিন্তু আমার আছে। কেমন একটা অন্যরকম গলায় বলেছিল অনির্বাণ। একটু অবাক হয়েই উঠে বসেছিল সৃজনী। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, টাকা পাবে কোথায়? লাখ দুয়েক টাকা জোগাড় করতে পারবো, বাকিটা তোমার বাবার কাছ থেকে চেয়ে নাও। যেন কত সহজ সমাধান, তেমন সুরেই বলেছিল অনির্বাণ। বাবা আবার টাকা দেবে? আঁতকে উঠেছিল সৃজনী। আবার টাকা দেবে মানে? অনির্বাণের সুর রুক্ষ হয়ে উঠেছিল। বিয়ের সময় 5 লাখ টাকা দিল তো, তোমরা চেয়েছিলে, আবার কেন? কথা শেষ করতে পারেনি সৃজনী। তার আগেই অনির্বাণ চেঁচিয়ে উঠেছিল, চেয়েছিলাম মানে? আর চাইতে হবেই বা কেন? বিয়ের নামে পচা মাল গছিয়ে দেবে, তার ক্ষতিপূরণ দেবে না মানে? সৃজনীর মনে হচ্ছিল ভুল শুনছে। নিজের চেহারাটা আয়নায় দেখো, তাহলেই বুঝে যাবে। বৃদ্ধূপের হাসি ফুটে উঠেছিল অনির্বাণের ঠোঁটে। সৃজনীর বুক চুরমার হয়ে যাচ্ছিল এমন নিষ্ঠুর আঘাতে। এতদিনের মিথ্যের স্বর্গ ধূলিসাৎ হয়ে যাচ্ছিল চোখের সামনে। নিষ্ঠুর বাস্তবের মাটিতে আছড়ে পড়ে ব্যথায় কোকিয়ে উঠেছিল। তুমি তো আমাকে দেখেই বিয়েতে মত দিয়েছিলে অনি। আমি কেমন তা তুমি আগেই জানতে। তোমার বাবা এক কথায় 5 লাখ টাকা দিতে রাজি হয়ে গেছিলেন, তাই মত দিয়েছিলাম। সৃজনী হতবাক হয়ে শুনছিল, কথা বলতে পারছিল না। অত্যন্ত উদ্ধত সুরে অনির্বাণ তখন বলছিল, তোমার মতো মেয়েকে বাড়িতে নিয়ে আসার ক্ষতিপূরণ বারবার দিতে হবে তোমার বাবাকে। যতবার চাইব ঠিক ততবার। আমাকে পছন্দ হয়নি, তাহলে বিয়েটা করলে কেন? না করলেই পারতে। টাকার লোভে বিয়ে করে নিয়ে এসেছো, আর বলছো বাবা ক্ষতিপূরণ দেবে। কিসের ক্ষতিপূরণ? বাবা আর একটা টাকাও দেবে না। সৃজনী ফুঁসে উঠেছিল এতক্ষণ পর। সেই মুহূর্তে নিজের খোলস পুরোপুরি ঝেড়ে ফেলে সামনে এসে দাঁড়িয়েছিল এক অন্য অনির্বাণ, যাকে সৃজনী চেনে না। অন্তত তখন চিনত না। 2 আঙুলে
সজোরে সৃজনীর গাল টিপে ধরে সে হিসহিসিয়ে বলে উঠেছিল, তোর বাবা টাকা দেবে, ঠিক দেবে, নইলে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেব তোকে। সৃজনীর মনের যে অংশ অনির্বাণের জন্য ভালোবাসায় নরম হয়েছিল, যেখানে অনির্বাণের জন্য জমা করে রেখেছিল এক সমুদ্র ভালোবাসা, সেখান থেকে রক্তপাত হচ্ছিল। যন্ত্রণায় ক্ষতবিক্ষত হতে হতে সৃজনী দাঁতে দাঁত চেপে বলে উঠেছিল, যা খুশি করো, কিন্তু বাবা কিছুতেই টাকা দিতে পারবে না। জোর করলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। প্রচণ্ড জোরে এক থাপ্পড় বসিয়েছিল সৃজনীর ভালোবাসার অনি। ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এসেছিল। হু হু করে কেঁদে ফেলেছিল সৃজনী। তখনই দরজায় ধাক্কা পড়েছিল। এই অনি, কি হয়েছে? এত রাতে চেঁচামেচি কিসের? মায়ের গলা শুনে দরজা খুলে দিয়েছিল অনির্বাণ। সৃজনীকে একা ঘরে রেখে বেরিয়ে গেছিল বাইরে। মাকে সে কি বলেছিল জানে না সৃজনী। তবে একটু বাদেই তিনি এসেছিলেন সৃজনীর কাছে। মোলায়েম গলায় বলেছিলেন, গাড়ি কেনার জন্য তোমার বাবার কাছ থেকে টাকা চেয়ে আনতে বলায় তুমি না করে দিয়েছ। কেন না করেছ? গাড়িটা কিনলে তো তুমিই চড়বে। আমরা বুড়ো বুড়ি আর কতদিন? শাশুড়ি মায়ের কথার জবাব দেয়নি সৃজনী। ওর কিছু বলতেই ইচ্ছে হচ্ছিল না। ওকে চুপ দেখে চলে যেতে গিয়েও ফিরে এসেছিলেন শাশুড়ি। চাপা গলায় বলেছিলেন, তুমি নাকি পুলিশে যাওয়ার কথা বলেছ? যে ব্যাপার ঘরেই মেটানো যায় তার জন্য বাইরের লোককে টানাটানি করবে? এতে কি লাভ হবে? এই বাড়িতে তো আর থাকতে পারবে না। কোথায় যাবে তখন? ফিরে যাবে বলেই কি এত টাকা খরচ করে তোমার বিয়ে দিয়েছিলেন বাবা? ভালো করে ভেবে দেখো। শাশুড়ি চলে গেছিলেন। সৃজনী তখনও পাথরের মতো বসেছিল একই জায়গায়। এক আকস্মিক আঘাতে ওর সমস্ত অনুভূতি তখন অসাড়। মাথা কাজ করছে না ঠিকঠাক। বিয়ের পরের 3 মাসে যাদের চিনে ফেলেছে মনে হচ্ছিল, তাদের আবার নতুন করে চিনতে হবে। বুঝতে পারছিল সেই মুহূর্তে। সেই থেকেই শুরু। কিছু মানুষ কতটা লোভী হতে পারে, আর লোভের জন্যে কত নিচে নামতে পারে, শ্বশুরবাড়ির লোকেদের না দেখলে জানতেই পারত না সৃজনী। গাড়ি কেনার জন্য নানাভাবে ওকে চাপ দিচ্ছিল ওরা। প্রতিবাদ করলেই অপমান, অত্যাচার, অনির্বাণের নোংরা কথা। ক্রমশই দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। সৃজনী বাবাকে কিচ্ছু জানতে দেয়নি। এত টাকা খরচ করে মেয়েকে সুখে রাখতে চেয়েছেন। সত্যিটা জানলে খুব কষ্ট পাবেন। ওই নরক ছেড়ে বেরিয়েও যেতে পারছিল না। ছোট দুটো যমজ বোন রয়েছে, ওরাও বড় হচ্ছে। কোন মুখে বাবার কাছে ফিরে যাবে? এর চেয়ে মুখ বন্ধ করে থেকে একটু কষ্ট সহ্য করে নেয়াই বুদ্ধিমানের কাজ। মানুষের কষ্ট সহ্য করার ক্ষমতারও তো একটা সীমা থাকে। ওরা সেই সীমা পার করে ফেলেছিল। প্রচণ্ড চাপের মুখে শেষমেশ লজ্জার মাথা খেয়ে বাবাকে একদিন ফোন করে ফেলল সৃজনী। যেন কতই না সুখে আছে এমন ভাব করে নিজের সব কষ্ট লুকিয়ে আদুরে আর আহ্লাদি গলায় বলল, বাবা, জানো তো ওর খুব গাড়ির শখ। গাড়ি কিনতে চায়, কিন্তু টাকা কম পড়ে যাচ্ছে। তুমি যদি একটু সাহায্য করতে পারো তাহলে গাড়িটা কেনা হয়ে যাবে। বাবা কিছুক্ষণ চুপ করে থেকেছিল। হয়তো ভাবছিল, মেয়েটা এত স্বার্থপর, একবারও তো জিজ্ঞেস করলো না বাবা আর ছোট দুটো বোনের দিনগুলো কেমন কাটছে। বাবার কাছে দেওয়ার মতো টাকা আছে কিনা সেটাও তো জানতে চাইল না। আমার হাতে এখন বেশি কিছু নেই রে মা, তবুও চেষ্টা করছি।
দেখি কতটা সাহায্য করতে পারি, অসহায় গলায় বলেছিল বাবা। ফোন কেটে দিয়েছিল সৃজনী। আর উপায়ও ছিল না, কান্নাড়া গলার কাছে ডেলা পাকাচ্ছিল। একটু হলেই বাবার কাছে ধরা পড়ে যেত। দিন 15 পরে 2 লাখ টাকার একটা চেক পাঠিয়েছিল বাবা। বাবার রক্ত জল করা টাকার চেকটা হাতে তুলে নিয়ে অনির্বাণ নাক কুঁচকে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বলল, মাত্র 2 লাখ? এই টাকায় কি হবে? তোমার বাবা ভিখিরি নাকি? অনির্বাণের তাচ্ছিল্য সৃজনীর গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছিল। তীব্র ঘৃণায় কেটে কেটে বলেছিল, ভিখিরি আমার বাবা নয়, তোমরাই ভিখিরি, নইলে এভাবে হাত পেতে টাকা নিতে পারতে না। কি বললি তুই? শালি মাগি, খুব মুখ হয়েছে তাই না? এক লাথিতে মুখ বন্ধ করে দেব চিরকালের মতো। সরকারি চাকুরে শিক্ষিত ভদ্র অনির্বাণের মুখের ভাষা শুনে কানে আঙুল দিতে ইচ্ছে হয়েছিল সৃজনীর। বুকের ভেতরটা হাহাকার করছিল। মনে হচ্ছিল ও মরে যাচ্ছে না কেন? মরলেই তো সব জ্বালা জুড়োয়, বাবাও শান্তি পায়। শ্বশুর শাশুড়ি গম্ভীর মুখে বলেছিলেন, এত মার খাও তবুও শিক্ষা হয় না, ভদ্রবাড়ির মেয়েরা কি এমন হয়? স্নান সেরে এসে আটা মাখতে বসলো সৃজনী। শাশুড়ি আবার স্নান না সেরে উনুনে হাত দেয়া পছন্দ করেন না। বাড়িতে কোনো কাজের লোক নেই। ছিল, একটা কেলেঙ্কারির পর ছাড়িয়ে দেয়া হয়েছে। মেয়েটা প্রতিদিন চোখের সামনে সৃজনীর অসম্মান দেখত। একদিন প্রতিবাদ করেছিল, শুধু তাই নয়, সারা পাড়াতে ব্যাপারটা ছড়িয়ে দিয়েছিল। বেশ কিছুদিন এই নিয়ে জল ঘোলা হয়েছিল। কোনো মতে ব্যাপারটা ধামাচাপা দেয়া হয়। তবে এরপর থেকে এই বাড়িতে আর কাজের লোক ঢোকানো হয়নি। আটা মাখতে মাখতে নিজের মনেই হাসছিল সৃজনী। বোকা মেয়েটা পাড়ার লোককে জানিয়ে সৃজনীর উপকার করতে চেয়েছিল। লোকের দায় পড়েছে অন্য কারোর ঘরের ব্যাপারে মাথা গলানোর। কিছুদিন পরেই ব্যাপারটা ভুলে গেছে সবাই। কে আর অশান্তির মধ্যে জড়াতে চায়? আটা মেখে আলু ছাড়াতে বসলো সৃজনী। পরোটা আর ঝালঝাল আলুর দম করবে। জলখাবার বানিয়ে রেখে উঠল সে। শ্বশুরমশাই চা খেয়ে বাজারে গেছেন। কি আসবে বাজার থেকে সেই মতো রান্নার জোগাড় হবে। হাতে একটু সময় আছে। নিজের চাটা নিয়ে ছাদে উঠে গেল। সকাল 9টায় তত রোদ্দুর নেই। ছাদে ঘুরে ঘুরে চা খেতে ভালো লাগে খুব। এই সময়টা ওর নিজের, একেবারেই নিজের। চা খেতে খেতে উল্টো দিকের বাড়িটার ছাদে চোখ পড়তেই সৃজনী দেখল মিষ্টি মতো নতুন বউটাও ছাদে হেঁটে বেড়াচ্ছে। কি ভালোবাসা ওদের বড় বউয়ের মধ্যে, দেখেও চোখ জুড়োয়। অনির্বাণও প্রথম প্রথম এমনটাই করত। এখন বোঝা যাচ্ছে সবটাই ছিল ওর অভিনয়। এই মেয়েটারও নতুন বিয়ে হয়েছে, কিছুদিন পরে কি ওর বড় বদলে যাবে? অনির্বাণের মতো এক অমানুষ হয়ে উঠবে। মেয়েটা মিষ্টি হাসছে সৃজনীর দিকে তাকিয়ে। মনে মনে শিউরে উঠল সৃজনী। ওর মুখের হাসিটাও নিভে যাবে না তো? না না, সবাই কি আর অনির্বাণ হয়? সৃজনীর চোখে চোখ পড়তে মেয়েটা চেঁচালো, কি গো সৃজনীদি, রান্নাবান্না শেষ? নাগরিয়া, সবে তো 9টা বাজে, এখন রান্না কিসের? আমার শাশুড়ি তো সকাল থেকেই হুলস্থুল শুরু করেছেন, কত রকমের রান্না। আমার বরটা খুব পেটুক, ছুটির দিন হলেই কেবল এটা খাবো সেটা খাবো বলে বায়না জোড়ে। শব্দ করে হেসে ফেলল সৃজনী। প্রাণোচ্ছল মেয়েটার সাথে 2 মিনিট কথা বললেই
মন ভালো হয়ে যায়। এত রান্না হচ্ছে, তুমি ছাদে কেন? হাসতে হাসতেই বলল সৃজনী। আর বলো না, গেছিলাম শাশুড়ি মাকে সাহায্য করতে। তিনি শুধু বলেন তুই পারবি না, যা তো এখান থেকে। আমার বরটাও কম নয়, বলল তুমি রান্নায় ঢুকে ছুটির দিনের খাওয়ার আমেজটা নষ্ট করো না। বলো, রাগ হয় না? রেগে মেগে তাই ছাদে উঠে এসেছি, না ডাকলে নামবই না। হাসতে গিয়েও সৃজনী টের পাচ্ছিল বুকের চিনচিনে ব্যথাটা। ওর সংসারটাও কি এমন হতে পারতো না, এমন মিষ্টি আর নরম? কেন কেউ কেউ সৃজনীর মতো কপাল নিয়ে জন্মায়, আবার কেউ কেউ রিয়ার মতো? এবার যাই গো রিয়া, রান্নার জোগাড় করতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে নেমে গেল সৃজনী। খেতে খেতেই কথাটা তুলল অনির্বাণ। একটু আগেই ঘুম থেকে উঠেছে, চোখের কোণ ফুলে আছে এখনও, কুৎসিত দেখতে লাগছে। ফোলা ফোলা চোখে সৃজনীর দিকে তাকিয়ে সে বলল, তোমার বাবা 2 লাখ টাকা দিয়েই হাত ধুয়ে ফেলেছেন নাকি? আরও 2 লাখ টাকা আমার চাই, বলো বাবাকে। অনির্বাণের দিকে তাকিয়ে গা ঘিন ঘিন করছিল সৃজনীর। একটা মানুষ এতটাও লোভী হতে পারে? কি হলো, চুপ করে আছো যে? চেঁচালো অনির্বাণ। আমি পারবো না বাবাকে বলতে, মুখ নিচু করে বলল সৃজনী। পারবে না? এক লাথি দিয়ে যখন বাড়ি থেকে বের করব, তখন ঠিকই পারবে। যা খুশি করো, মরে গেলেও আর বাবাকে বলতে পারবো না। বাবার কষ্ট হয়, কেন বুঝতে পারছো না? কোথা থেকে পাবে বাবা টাকা? চুপ কর তুই। তোর বাবা কোথা থেকে টাকা পাবে সে আমি কি জানি? পচা মাল গছিয়ে দেওয়ার সময় মনে ছিল না? কাকে পচা বলছো তুমি? নিজের দিকে তাকিয়ে দেখেছো একবারও? তোমার সঙ্গে বিয়ে হয়ে গোটা জীবনটাই পচে গেছে আমার। লোভী ভিখিরি কোথাকার। সৃজনী চেঁচাচ্ছে। হারামজাদি, দাঁড়া, দেখাচ্ছি তোকে। খুব মার খাওয়ার শখ হয়েছে তাই না? লাফিয়ে এসে সৃজনীর চুলের মুঠি টেনে ধরল অনির্বাণ। আহ অনি, বাড়াবাড়ি করিস না। একবার কি ঝামেলা হয়েছিল ভুলে গেছিস? অন্যভাবে শাস্তি দে, গায়ে হাত তুলিস না। শ্বশুর উপদেশ দিলেন। অন্যভাবে? দাঁড়াও। অনির্বাণ দাঁতের দাঁত ঘষে বলল। কোণঠাসা ভীত সৃজনী দাঁড়িয়ে রইল অসহায়ের মতো। অনির্বাণ খপ করে সৃজনীর হাতটা চেপে ধরে টানতে টানতে ছাদে নিয়ে চলল। আতঙ্কে দিশাহারা সৃজনী বুঝতেই পারছিল না অনির্বাণ ওকে নিয়ে কি করতে চলেছে। ও কি এবারে সৃজনীকে ঠেলে ফেলে দেবে ছাদ থেকে? ছাদের ঠিক মাঝখানে নিয়ে গিয়ে সৃজনীর হাত ছেড়ে দিল অনির্বাণ। বেলা 12:30, সূর্য ঠিক মাথার ওপরে, প্রচণ্ড রোদে জ্বলছে চারপাশ। ছাদ এত গরম যে খালি পায়ে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে পায়ের নিচে ফোসকা পড়ে যাবে। সৃজনী তো চপ্পলটা পরে আসারও সময় পায়নি। অনির্বাণ ওকে দাঁড় করিয়ে রেখে সিঁড়ির কাছে ছাওয়ায় গিয়ে দাঁড়িয়েছে। পেছনে শ্বশুর শাশুড়িও রয়েছেন। অনির্বাণ দাঁতে দাঁত চেপে বলল, যতক্ষণ রোদ আছে ঠায় দাঁড়িয়ে থাকো এখানে। একটুও নড়লেই কিন্তু ধাক্কা দিয়ে আবার জায়গায় পাঠাবো। 2 মিনিটেই ঝরঝর করে ঘামছিল সৃজনী। পায়ের নিচে একটু আগেও অসহ্য যন্ত্রণা হচ্ছিল, এখন অসাড় হয়ে গেছে। ব্যথা ততটা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শাশুড়ি বললেন, যাই বাবা, রান্নাটা সেরে ফেলি গিয়ে, নাটক দেখার সময় নেই। হ্যাঁ, তোমরা যাও, আমি আছি পাহারায়, অনির্বাণ বলল। দেখিস, যা করবি সাবধানে করবি, কারো চোখে যেন না পড়ে কিছু।
যেতে যেতে বললেন শ্বশুরমশাই। ধুর, এই কড়া রোদে সবাই পাখার নিচে বসে আছে, ওকে এখানে কে দেখবে? অনির্বাণ কনফিডেন্ট। দাঁড়িয়ে থাকতে থাকতে সৃজনীর কেন যেন হঠাৎ মনে পড়ল ঝিরিঝিরি করে কেটে বাঁধাকপির ঘন্ট বসিয়েছিল গ্যাসে। পুড়ে গেল না তো আবার? এই উদ্ভট সময়ে এই কথাটাই কেন যে মনে পড়ল? খিদে পেয়েছে কি? আজ সারাদিন খাওয়া হবে কি না এটাই সন্দেহ। খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খেতে দাও আমায়। দাঁড়িয়ে থেকে থেকে তৃষ্ণার্ত সৃজনী বলল। এক্ষুনি এখানে দাঁড়িয়ে বাবাকে ফোন কর, তাহলেই জল খেতে পাবি। অনির্বাণ রক্তচক্ষুতে তাকায়। করব না ফোন, এখানে দাঁড়াবও না, এক্ষুনি নিচে যাচ্ছি। দৌড়ে এসে নামতে গেল সৃজনী। সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনির্বাণ এক ধাক্কায় ওকে ঠেলে ফেলে দিল। ছাদে ধেবড়ে বসে পড়ল সে। অনির্বাণ টেনে উঠিয়ে দিল। দাঁড়িয়ে থাক, বসতে কে বলেছে? আর পারছি না, প্লিজ ছেড়ে দাও। সারা গা ঘামে জবজবে সৃজনীর। ফোনটা করলেই ছাড়ব। ক্লান্ত অবসন্ন সৃজনী যতবার সিঁড়ির দিকে যেতে চাইছিল ততবার অনির্বাণ এক ধাক্কায় ওকে ঠেলে দিচ্ছিল রোদে। শ্বশুর শাশুড়ি পালা করে এসে তামাশা দেখে যাচ্ছিলেন। ততক্ষণে অনির্বাণ চেয়ারে বসে হাত পাখার হাওয়া খেতে খেতে বার পাঁচেক জল খেয়েছে সৃজনীর তৃষ্ণার্ত দৃষ্টির সামনে। চারদিকটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। মেঘ করেছে কি? কতক্ষণ হয়েছে বুঝতে পারছে না সৃজনী। অনির্বাণ কখন ছাড়বে ওকে? হঠাৎ করে এমন অন্ধকার হয়ে এলো কেন? আর দাঁড়াতে পারছে না তো। কে যেন কোলে তুলে নিয়েছে ওকে। আহ, ঠান্ডা লাগছে। বৃষ্টি এলো বোধহয়। ছেঁড়া ছেঁড়া কিছু কথা কানে আসছে। সর্বনাশ, তখনই বলেছিলাম বেশি বাড়াবাড়ি করিস না। এখন ওর কিছু হয়ে গেলে পুলিশ কেস হবে তো। চুপ করো বাবা, কিচ্ছু হবে না। জল দাও দেখি মা। কে যেন জল খাইয়ে দিচ্ছে ওকে। আস্তে আস্তে মাথা কাজ করতে শুরু করেছে। শাশুড়ির গলা শুনতে পেল সৃজনী। কি ঠ্যাঁটা মেয়ে মানুষ দেখো, এত কষ্ট সহ্য করলো তবুও একবারও বলল না যে বাবাকে ফোন করবে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো সৃজনী। ওর মাথা জলে জবজব করছে। বিছানায় শুয়ে আছে ও। ফুল স্পিডে পাখা চলছে ওপরে। কেমন ভেলকি দেখালে আজ। পারো বটে বাপু, আমি হলে কবেই ফোনটা করে দিতুম, বললেন শাশুড়ি। ফোন তো ওকে করতেই হবে মা, সেটা করিয়েই তবে ছাড়ব। শিউরে উঠল সৃজনী। আর কত কষ্ট সহ্য করতে হবে ওকে। এ কি, এসব কি? চমকে উঠল অঙ্কন। সেটাই তো দেখাচ্ছি তোমাকে। কান্না ভেজা চোখে বরের দিকে তাকালো রিয়া। এটা ভিডিও করলে তুমি, তাই ছুটে এসে ফোন নিয়ে গেছিলে? হ্যাঁ, ভাগ্যিস তখনই ছাদে গেছিলাম ভিজে কাপড় মেলে দিতে, নইলে কি এটা চোখে পড়তো? অনির্বাণদা দেখে ফেলেনি তো তোমাকে? না না, আমি লুকিয়ে ভিডিও করছিলাম। তাছাড়া দেখে ফেললেই বা কি? তোমরা বলেছিলে সৃজনীদি কষ্টে আছে, শ্বশুরবাড়ির সাথে বনিবনা হয়নি, কিন্তু এই রকম কষ্ট বলনি তো। অন্যের বাড়ির ব্যাপার ভালো করে জানি না তো কিছু। অঙ্কন একটু লজ্জিত গলায় বলল। জানা উচিত ছিল। আচ্ছা, ভুল হয়েছে, কিন্তু তুমি ভিডিওটা না করে চেঁচিয়ে প্রতিবাদ করলেই তো পারতে। এরকম প্রতিবাদে কাজ হতো না। লোকটা কিছুদিন চুপ থেকে আবার অত্যাচার শুরু করত।
তাও আমি প্রতিবাদ করতাম। তার আগেই সৃজনীদি অজ্ঞান হয়ে গেল, লোকটাও ওকে নিয়ে চলে গেল। এবারে লোকটা বুঝবে কত ধানে কত চাল হয়। রাগে মুখ লাল রিয়ার। কি করবে তুমি? অঙ্কন অবাক। আমি না, আমরা করব, চলো আমার সাথে। কোথায়? অঙ্কন আরও অবাক। পুলিশ স্টেশন। এই ভিডিওটা যে কত বড় প্রমাণ, এইবার ওরা কেউ বাঁচবে না। অনির্বাণ তখন থেকে চেঁচাচ্ছে। একটু আগেই পুলিশ উপস্থিত হয়েছে ওদের বাড়িতে। সৃজনীর বাবাকেও ডেকে আনা হয়েছে। অকালেই বুড়িয়ে যাওয়া ভদ্রলোক এসে থেকে কেঁদেই চলেছেন। রিয়া আর অঙ্কনও আছে। ইন্সপেক্টর বিরক্ত হয়ে সৃজনীর বাবাকে বললেন, মেয়ের বিয়ে দিয়ে খোঁজও করেননি, সে কেমন আছে? ও তো কিছুই বলতো না আমাকে, শুধু বলতো ভালো আছে, অশ্রুরুদ্ধ গলায় বললেন ভদ্রলোক। আপনার তো খবর নেওয়া উচিত ছিল, নাকি ভেবেছেন বিয়ে দিলেই দায় শেষ? আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল হয়ে গেছে। সবচেয়ে বড় ভুল করেছেন পণ দিতে রাজি হয়ে। আপনারা মা বাবারা কবে বুঝবেন বলুন তো? আপনারাই যদি আইন ভাঙেন, পুলিশ কি করবে? ওদিকে অনির্বাণ চেঁচিয়ে চলেছে, সব মিথ্যে, কিচ্ছু করিনি আমি। ওই 10 সেকেন্ডের ভিডিও কি প্রমাণ করে? স্পষ্ট দেখা যাচ্ছে আপনি মিসেস সেনকে ধাক্কা দিয়ে রোদে ঠেলে দিচ্ছেন। কেন বলুন তো? অনির্বাণ চুপ। চুপ করে আছেন কেন বলুন? গর্জে উঠেছেন ইন্সপেক্টর। আমি বলছি। এতক্ষণ পাথরের মতো বসে থাকার সৃজনী কথা বলে উঠেছে। সবাই চমকে তাকিয়েছে ওর দিকে। ওই পশুটার গাড়ি চাই, টাকা নেই তবুও চাই। আমাকেই বাবার কাছ থেকে টাকা চাইতে হবে। লোভী লোকটা দিনের পর দিন মানসিক অত্যাচার করেছে আমার ওপর। নোংরা নোংরা কথা বলেছে, গায়ে হাত তুলেছে। আজ আমাকে ছাদে প্রচণ্ড রোদের মধ্যে খালি পায়ে দাঁড় করিয়ে রেখেছে, যতক্ষণ আমি অজ্ঞান হয়ে না পড়ি। সৃজনীর বাবা এসে জড়িয়ে ধরলেন ওকে। বাবার ওপরে তোর এতটুকুও বিশ্বাস ছিল না রে মা? কেন লুকিয়ে গেলি সব কিছু? পৌড়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। রিয়া এতক্ষণ চুপ করেছিল। এবারে সৃজনীকে ফিসফিস করে বলল, পুলিশকে সব খুলে বলবে, যাতে ওদের কঠোর শাস্তি হয়। সৃজনী কথা বলল না, শুধু রিয়ার হাতটা চেপে ধরল। রিয়া একটু চুপ করে থেকে বলল, কিছু মনে করো না সৃজনীদি, তুমি তো পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে। এতদিন চুপ করেছিলে কেন? পুলিশকে আগেই সব জানালে কবেই ওদের উচিত শিক্ষা হয়ে যেত। তোমরা কিছু কিছু মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্সকে এরকম আড়াল করে কেন রাখো? ভুল হয়েছে এতদিন, কিন্তু আর ভুল হবে না। অদ্ভুত চোখে তাকিয়ে হাসল সৃজনী। নিশ্চিত হলো রিয়া। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।